আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 3-র ৪র্থ নাম্বার অধ্যায় অর্থাৎ কাঠের সারফেসে রং করা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আপনারা আজকে আলোচ্য বিষয়গুলা আপনাদের যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস বই আছে, এই সিএস বইয়ের ৩য় নাম্বার অধ্যায় অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সির একদম প্রথম যে অধ্যায়টা আছে পারফর্ম পেইন্টিং অন উডেন সারফেস, এখানে পেয়ে যাবেন। এটা আপনাদের বইয়ের ১৭ থেকে ১৯ নাম্বার পেজে বিস্তারিত আলোচনা করা আছে। তো আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব একটু দেখে নিই। প্রথমে আলোচনা করব কাজের প্রস্তুতি গ্রহণ, অর্থাৎ কাঠের সারফেসে রং করতে গেলে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে খুব সুন্দর করে। যেমন আপনি যেখানে রং করবেন এই জায়গাটা যেন আলো বাতাস চলাচল করে এরকম একটা জায়গা হতে হবে, অর্থাৎ খুব সুন্দর শুষ্ক একটা জায়গায় করবেন, বদ্ধ ঘরে করা যাবে না। তারপরে যদি ইলেকট্রিক কোনো পয়েন্ট থাকে এই পয়েন্টগুলো আপনি আগে ডিসকানেক্ট করে নেবেন। তারপরে কোনো যদি ফ্লেমেবল প্রোডাক্ট থাকে তাহলে এই জিনিসগুলো আপনাকে এখান থেকে সরাইতে হবে। তো এগুলো হচ্ছে কাজের সাধারণ প্রস্তুতি। এরপরে আপনি যে জায়গাটাতে রং করবেন এই রং করার সারফেসটা আপনাকে খুব সুন্দর করে প্রস্তুত করে নিতে হবে। এরপরে আপনি কাঠের সারফেসের উপর এনামেল পেইন্ট করবেন এবং কাজ শেষে আপনি কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো সুন্দর করে সংরক্ষণ করে আপনার কাজটা শেষ করবেন। অর্থাৎ আমরা চতুর্থ অধ্যায়ে 4টা বিষয় নিয়ে আলোচনা করব: কাজের প্রস্তুতি গ্রহণ, রং করার জন্য সারফেসের প্রস্তুতি, কাঠের উপর এনামেল রং প্রয়োগ করা এবং সর্বশেষ কাজের জায়গা পরিষ্কার রাখা এবং যন্ত্রপাতি সংরক্ষণ করা। তো কাঠের সারফেসে যখন আপনি রং করতে যাবেন প্রথমে আপনাকে সারফেসটা খুব সুন্দর করে স্যান্ডিং করে রেডি করে নিতে হবে। এই স্যান্ডিং করার ক্ষেত্রে আপনি স্যান্ড পেপার ব্যবহার করবেন। স্যান্ড পেপারটা খুব সুন্দর করে যেদিকে কাঠের ফাইবার আছে ওই ফাইবার অনুযায়ী আপনাকে স্যান্ডিং করতে হবে। ফাইবার ছাড়া অন্যদিকে যখন স্যান্ডিং করতে যাবেন তখন এই স্যান্ডিং এর মূল উদ্দেশ্য হচ্ছে কাঠের সারফেসকে স্মুথ করা। তো তখন দেখা যাবে যে স্মুথ না হয়ে আমার সারফেসটা আরো কি হয়ে গেছে, আঁকা বাঁকা হয়ে গেছে বা চটা উঠে গেছে। এটার জন্য আমাকে ফাইবারটা দেখে স্যান্ডিং করে নিতে হবে। স্যান্ডিং করার পরে আপনি প্রাইমার প্রয়োগ করবেন বা একটা প্রাথমিক আস্তর প্রয়োগ করবেন। প্রাথমিক আস্তর প্রয়োগ করার ক্ষেত্রে বার্জারের যে অটোকোট প্রাইমার সারফেসার আছে এটা সবচেয়ে বেস্ট। বাজারে অনেক আপনি প্রাইমার পাবেন, তো প্রাইমার গুলোর মধ্যে যদি অটোকোট সারফেসটা ব্যবহার করেন, অটোকোট সারফেসার, এটা সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন। এই অটোকোট সারফেসারের সাথে আপনাকে T6 থিনার দিতে হবে। T6 থিনার দিয়ে পাতলা করে নিতে হবে। তো আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এই যে অটোকোট প্রাইমার সারফেসারটা সাধারণত সাদা হয়। এই সাদা জিনিসটাকে আপনাকে T6 থিনার দিয়ে আর একটু পাতলা করে প্রাথমিক আবরণ হিসাবে ব্যবহার করতে হবে। এটার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে, যেমন এটা বলা হচ্ছে অ্যালকিড পিগমেন্ট এবং ফিলারের বিশেষ গ্রেড ভিত্তিক একটা প্রাইমার। আর এটা সারফেসার হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এটাতে আপনি 6 থেকে 10% T6 থিনার ব্যবহার করতে হবে। থিনার কোনো সময় অতিরিক্ত ব্যবহার করবেন না। থিনার অতিরিক্ত ব্যবহার করা পরিবেশের জন্য ক্ষতিকর এবং আপনার রঙের জন্য ক্ষতিকর। রঙের স্যাগিং হয়ে যাবে যদি অতিরিক্ত থিনার ব্যবহার করেন। এইভাবে যদি আপনি 6 থেকে 10% থিনার দিয়ে আপনি কোনো একটা সারফেসে প্রাথমিক আবরণ হিসেবে ব্যবহার করেন তাহলে এখান থেকে 160 থেকে 180 স্কোয়ার ফিটের মতো কাভারেজ পাবেন। আপনার যখন প্রাইমারটা প্রয়োগ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে প্রয়োগ করতে হবে টপ কোট। তো টপ কোট প্রয়োগের আগে আমরা একটু জানি যে এই যে অটোকোট প্রাইমার সারফেসার এটা কোন কোন সারফেসে প্রাথমিক আবরণ হিসেবে ব্যবহার করা হয়। আমরা যদি অপশনগুলো দেখি এখানে তাহলে এখানে দেখেন কাঠ বা বোর্ড সারফেস, লোহার সারফেস, প্লাস্টার সারফেস বা কোনোটিই নয়, কোনটা অ্যান্সার হবে? এখানে কাঠে এবং বোর্ডে উভয় সারফেসে ব্যবহার করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে লোহার সারফেসও ব্যবহার করা যায়, কিন্তু এখানে আনসার হবে কাঠ বা বোর্ড সারফেসে। আপনার যখন প্রাইমার প্রয়োগ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে সিনথেটিক এনামেল পেইন্ট প্রয়োগ করতে হবে বা যে কোনো একটা এনামেল পেইন্ট প্রয়োগ করতে হবে। তবে এক্ষেত্রে এনামেল পেইন্টের ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো যে এনামেল পেইন্ট, বাজারে প্রচলিত এনামেল পেইন্ট গুলোর মধ্যে সবচেয়ে ভালো এনামেল পেইন্ট হচ্ছে বার্জারের আরএসসি যে পেইন্ট আছে বা সিনথেটিক এনামেল পেইন্ট। এটার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোকে বলা হচ্ছে, দেখেন, এটা ফটো ডিআর ফর্মুলা সমৃদ্ধ একটা প্রোডাক্ট। এটা কাচের মতো একটা স্বচ্ছ ফিনিশ পাবেন আপনি। ক্ষতিকর সীসামুক্ত এবং আলাদা কোনো বার্নিশের প্রয়োজন হবে না। শুধুমাত্র এই প্রোডাক্টটা না, বার্জারের কোনো প্রোডাক্টে কোনো প্রকারের কোনো সীসা বা লেড নেই। এটার জন্য বার্জারের প্রোডাক্টগুলো আপনারা খুব সহজেই খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এটা আপনার স্বাস্থ্য ঝুঁকি কমাবে। তো এবার আমরা দেখব যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কাঠের সারফেসে এনামেল পেইন্ট গুলো আমরা প্রয়োগ করব। এই পর্যায়ে আমরা সিনথেটিক এনামেল পেইন্টের প্রয়োগ পদ্ধতি নিয়ে কথা বলবো। সিনথেটিক এনামেল পেইন্ট প্রয়োগ করার ক্ষেত্রে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বলি, আপনাকে সারফেসটা খুব সুন্দর করে স্যান্ডিং করে রেডি করে নিতে হবে। সারফেসটা স্যান্ডিং করে রেডি করে নেওয়ার পরে আপনাকে প্রাইমার ব্যবহার করতে হবে বা
অটোকোড প্রাইমার সারফেসার ব্যবহার করবেন, এরপরে আপনি যে কোনো একটা সিনথেটিক এনামেল পেইন্ট প্রয়োগ করবেন। যে সিনথেটিক এনামেল পেইন্টটা প্রয়োগ করবেন এটার জন্য আপনাকে পেইন্টটা প্রথমে রেডি করে নিতে হবে। আপনাকে 8 থেকে 12% T6 থিনার দিয়ে রংটা অর্থাৎ টপ কোটটা সুন্দর করে রেডি করে নেবেন। রেডি করে নেওয়ার পরে আপনার আগে যে অটোকোড প্রাইমার সারফেসারটা প্রয়োগ করা ছিল এটা শুকানোর পর, এটা শুকাতে সাধারণত 12 থেকে 18 ঘন্টা সময় লাগবে। এটা শুকানোর পরে এক কোট এই আরএসসি পেইন্টটা বা সিনথেটিক এনামেল পেইন্টটা প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরে পরের দিন এসে অর্থাৎ 24 ঘন্টা পর এসে আরো এক কোট সিনথেটিক এনামেল পেইন্ট প্রয়োগ করবেন। এবার 2 কোট যদি এনামেল পেইন্ট প্রয়োগ করেন তাহলে এখান থেকে আপনি আমার কাঠের সারফেসটা যদি একদম নতুন হয় তাহলে 130 থেকে 155 স্কোয়ার ফিট কাভারেজ পাবেন, আর যদি এটা পুরাতন হয় তাহলে এখান থেকে 140 থেকে 165 স্কোয়ার ফিট কাভারেজ পাবেন। এই যে কাভারেজ যেটা দেওয়া আছে এটা সারফেসের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে, আবার যে প্রয়োগ করবে অ্যাপ্লিকেটর আছে ওনার উপর ডিপেন্ড করেও কম বেশি হতে পারে। তো এটা হচ্ছে মূলত টেন্টেটিভ একটা মান দেওয়া আছে, এটা আপনি এই রংটা প্রয়োগ করলে মোটামুটি যেভাবে প্রয়োগ করেন 130 এর কাছাকাছি অবশ্যই পাবেন কাভারেজটা। এই পর্যায়ে আমরা একটা প্রশ্ন নিই আপনাদের থেকে, সেটা হচ্ছে সিনথেটিক এনামেল পেইন্টের সাথে থিনারের মিশ্রণ অনুপাত কত হলে ভালো হয় বা কত দিতে হয়। আমরা যদি একটু অপশনগুলো দেখি, দেখেন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটা কোনটা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা এখন আলোচনা করব যে কাঠের সারফেসের কিছু ডিফেক্ট বা ত্রুটি নিয়ে। আপনি যখন রং করতে যাচ্ছেন অথবা রং করা শেষ হয়েছে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো আমরা স্ক্রিনে 4টা ছবি দেওয়ার চেষ্টা করছি 4 ধরনের ত্রুটির। এই ত্রুটিগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখেন এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে, এটা একটু আপনারা নিজে নিজে বলার চেষ্টা করেন। আমরা একটু দেখেন দেখাই দিই আপনাদের। সেটা হচ্ছে প্রথম যে সারফেসটা আছে এটাকে বলা হচ্ছে ক্র্যাক বা ফাটল, কাঠে এরকম ফাটল থাকতে পারে। এরপরে দেখেন নটস বা গিট, এরকম গিট্টি থাকতে পারে, বা কিছু কুড়ি বা নরম অংশ থাকতে পারে, আবার কিছু পেরেকের দাগও থাকতে পারে। এ ধরনের সারফেস যদি পান তাহলে একদম প্রথমত অর্থাৎ রং প্রয়োগের আগে সারফেসটা খুব সুন্দর করে আপনাকে রেডি করে নিতে হবে। এক্ষেত্রে খুব সুন্দর করে স্যান্ডিং করে আপনি যদি পাট্টি প্রয়োগ করেন, পাট্টি প্রয়োগ করার পরে যদি আপনি টপ কোট প্রয়োগ করেন তাহলে আর সারফেসে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমাদের পরীক্ষাতে এরকম আসে যে কাঠের সারফেসের দু একটা ত্রুটির নাম বলেন, অথবা কাঠের সারফেসে রং করতে গেছেন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এরকম দু একটা প্রশ্ন ভাইভাতে জিজ্ঞেস করে। তাহলে আপনারা এখান থেকে এই 4টার মধ্যে থেকে যে কোনো 2টা বা 3টা ব্যবহার করতে পারেন বা বলতে পারেন। এখানে দেখেন কাঠের সারফেসে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হচ্ছে কুড়ি বা নরম অংশ, যেটাকে বার্ডস বলা হয়। কাঠের সারফেসে যদি এই কুড়ি বা নরম অংশ থাকে এটা আপনাকে একদিন না একদিন ঘুণে ধরবেই, ঘুণে ধরে ওই জায়গাটা ঘুণে খেয়ে ফেলবে। এটার জন্য এই কুড়ি বা নরম অংশ মোটামুটি মানে কিছুদিন যেন ভালো থাকে, 2-3 বছর 4 বছর 5 বছর যেন ভালো থাকে, এর জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, কাঠের কিছু বিষ আছে এই বিষ প্রয়োগ করতে হবে। অথবা আপনি এনামেল পেইন্ট প্রয়োগ করার আগে আপনাকে এখানে সুন্দর করে থিনার দিয়ে বা কেরোসিন দিয়ে সুন্দর করে এই জিনিসটা ইয়ে করে নিতে হবে, ভিজায় নিতে হবে। ভিজায় নেওয়ার পরে আপনি যদি স্যান্ডিং করে প্রাইমার ব্যবহার করেন বা পাট্টি ব্যবহার করেন, তারপর যদি টপ কোট ব্যবহার করেন তাহলে মোটামুটি একটা লং লাস্টিং সার্ভিস পাবেন। আমরা এখন সিনথেটিক এনামেল পেইন্টের এই যে এতক্ষণ কথা বললাম এই কথা শেষে আমরা যদি সারাংশে আসি তাহলে দেখতে পাবো যে এই সিনথেটিক এনামেল পেইন্টের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। তো আমরা একটু যদি প্রথমে সুবিধাগুলো দেখি তাহলে এটা বলা হচ্ছে দেখেন এই সিনথেটিক এনামেল পেইন্ট আপনি কাঠ, লোহা, প্লাস্টার সারফেস সব জায়গায় ব্যবহার করতে পারবেন। এবং এটার যদি স্পেশাল কিছু সুবিধা বলি বা অ্যাডভান্টেজ বলি, এটা আপনি কোনো একটা সারফেসে প্রয়োগ করলে খুবই চকচকে ফিনিশ পাবেন এবং একটা দীর্ঘস্থায়ী পারফরমেন্স পাবেন। এবং এই রং শুকানোর পরে দেখবেন যে খুব সুন্দর একটা গ্লসি ভাব পাবেন। এটা পানি এবং আর্দ্রতা প্রতিরোধ করবে, অনেকদিন পর্যন্ত রং টিকে থাকবে, ফ্যাড হবে না, যেটা ওয়াটার বেস রঙের ক্ষেত্রে কিছুদিন পর ফ্যাড হয়ে যায়। এক্ষেত্রে এখানে এই সমস্যাটা হবে না। এরপরে এটা পরিষ্কার করাও খুব সহজ, আপনি কাঠে লোহাতে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। বিশেষ করে সিনথেটিক এনামেল পেইন্ট গুলা দরজা, জানালা, গ্রিল, আলমারি বা কাঠের সারফেস এই সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আমরা যদি একটু ডিসঅ্যাডভান্টেজ দেখি বা অসুবিধাগুলো দেখি তাহলে এখানে দেখেন এটা মূলত সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে শুকাইতে অনেক বেশি সময় লাগবে। আর যেহেতু সিনথেটিক এনামেল পেইন্টে আপনি থিনার ব্যবহার করতেছেন, থিনারের একটা বাজে গন্ধ আছে। এই গন্ধটা আপনাকে অনেক সময় অস্বস্তিতে ফেলে দিতে পারে। এরপরে আপনার স্বাস্থ্য ঝুঁকি হইতে পারে। আপনি যদি দীর্ঘ সময় সিনথেটিক এনামেল পেইন্ট করেন তাহলে দেখবেন যে একটা মাথা ঘোরানো বা ঝিমানি ভাব আসতেছে, বমি বমি ভাব আসতেছে।
আবার যদি এই সিনথেটিক এনামেল পেইন্ট গুলা কোনো দাহ্য পদার্থের পাশে থাকে তাহলে আগুন ধরার একটা সম্ভাবনা থাকে। যেহেতু এখানে থিনার ব্যবহার করতেছেন, সুতরাং এই থিনারটা পরিবেশের সাথে মিশে যাবে, সুতরাং এটা পরিবেশের জন্য একটা ক্ষতিকর জিনিস। আমরা এনামেল পেইন্ট প্রয়োগের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করব। এটার মধ্যে অন্যতম হচ্ছে মাস্ক, সেফটি গগলস, গ্লাভস এগুলো আমাকে অবশ্যই পরিধান করতে হবে। তারপর স্প্যাচুলা দিয়ে রং ভালোভাবে সুন্দর করে মিক্সার করে নিতে হবে। যদি আনইউজড রং থাকে, অর্থাৎ কিছু রং যদি বেঁচে যায়, খুব সুন্দর করে আমার যে উপরে ঢাকনাটা আছে এই ঢাকনাটা খুব সুন্দর করে শক্ত করে লাগায় দিতে হবে, যেন পরবর্তী দিন আমি এই রংটা ব্যবহার করতে পারি। এরপরে একদিনের রং যখন আরেকদিন ব্যবহার করবেন অবশ্যই সেঁকে নেবেন, যদি ময়লা টয়লা পড়ে থাকে তাহলে খুব সুন্দর করে সেঁকে নিয়ে তারপর প্রয়োগ করতে হবে। এরপরে রং ভালোভাবে শুকানোর পূর্বে কোনো অবস্থা ওই জায়গাতে স্পর্শ করা যাবে না। আমরা জানি যে রং শুকানোর মূলত 4টা পদ্ধতি আছে, বা 3টা পদ্ধতি সবচেয়ে বেশি বহুল প্রচলিত, যেমন সফট ডাই, ট্যাগ ডাই, হার্ড ডাই। এই জিনিসগুলো আমরা একটু অবশ্যই লক্ষ্য করে, অর্থাৎ ভালোভাবে না শুকানোর পর্যন্ত ওই জায়গাতে আমাকে কোনো অবস্থায় স্পর্শ করা যাবে না। আর যেহেতু সিনথেটিক এনামেল পেইন্টে থিনার ব্যবহার করা হয়, থিনারটা পরিবেশের জন্য ক্ষতিকর, তাহলে প্রয়োজনের অতিরিক্ত থিনার কোনো অবস্থায় মিক্সার করবেন না। অতিরিক্ত তাপমাত্রা যদি মানে তাপমাত্রা যদি খুবই কম থাকে অথবা অতিরিক্ত যদি থাকে, এই অবস্থায় এনামেল পেইন্টটা না প্রয়োগ করলে সবচেয়ে ভালো। 10-এর যদি নিচে নেমে যায় অথবা 45-এর যদি উপরে উঠে যায় তাপমাত্রা, তখন আপনি এই এনামেল পেইন্ট প্রয়োগ থেকে বিরত থাকাটাই সবচেয়ে উত্তম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অধ্যায়টা একদম সুন্দর করে পড়বেন। এখান থেকে মূলত 4টা প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন অবশ্যই। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।